প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় আমাদের চারপাশে। এদের খাদ্যাভ্যাস ও আচরণে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি বৈচিত্র্য রয়েছে প্রজননে। বেশ কিছু প্রজাতির পাখি রয়েছে যারা প্রজননের সময় দলবদ্ধভাবে বাসা করে। আমাদের আজকের পর্ব পাখির দলবদ্ধ প্রজনন নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব ইনাম আল হকের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের পাখির দলবদ্ধ প্রজনন নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রতিটি জীবের জীবনে প্রজনন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রজননের মাধ্যমেই জীব বংশ পরম্পরায় পৃথিবীর বুকে টিকে থাকে। তবে বিভিন্ন ধরনের জীবের প্রজনন প্রক্রিয়ায় রয়েছে ভিন্নতা। পাখি প্রাণীকুলের এক বিরাট অংশ দখল করে রয়েছে। পাখিরা সাধারণত বাসা তৈরি করে প্রজনন করে। অধিকাংশ পাখি এককভাবে বাসা তৈরি করলেও কিছু পাখি দলবদ্ধভাবে বাসা তৈরি করে প্রজনন সম্পন্ন করে। পাখিদের এই দলবদ্ধ প্রজনন তাদের সহজাত স্বভাব। এসব পাখিদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি, শামখোল, মদন টাক, বাবুই ইত্যাদি। বাংলাদেশের বকের বিভিন্ন প্রজাতি দেখা যায়। এদের দৈহিক গঠনে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি রঙে ও আচরণে রয়েছে বৈচিত্র্য। তবে প্রজননকালে এদের দেহে নানা ধরনের পরিবর্তন হয়। রঙের এই পরিবর্তন মূলত একে অপরকে আকর্ষণের জন্য।
এরা একাকী, জোড়ায় জোড়ায় কিংবা ছোট ছোট দলে বিচরণ করলেও প্রজননকালে দলবদ্ধ হয়। অসংখ্য পাখি একসাথে কলোনিবদ্ধ হয়ে বাসা তৈরি করে। এদের একই প্রজাতির সদস্যরা কখনো একসাথে কলোনিতে বাসা তৈরি করে, কখনো আবার অন্যান্য প্রজাতির সাথে কলোনিবদ্ধ হয়। সাধারণত বকের সাথে পানকৌড়ির বিভিন্ন প্রজাতি এসে যোগ দেয়। সবাই মিলেমিশে প্রায় একই সময়ে একই গাছে কলোনিতে বাসা তৈরি করে প্রজনন সম্পন্ন করে। কখনো একটি গাছে, কখনো অনেকগুলো গাছে বাসা বাঁধে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এদের প্রজনন কলোনি দেখা যায়। সাধারণত বর্ষাকালের শেষের দিকে এরা প্রজনন সম্পন্ন করে। বেশিরভাগ সময় জলাধারের পাড়ে বড় বড় গাছে বাসা তৈরি করে। এরা সদ্য প্রসূত বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের যোগান দেওয়ার জন্যই জলাশয়ের আশেপাশের বৃক্ষ বেছে নেয়। কোনো কোনো কলোনিতে কয়েকশো পাখিকে বাসা বানাতে দেখা যায়। বিশ্রাম নেয়া বা বাসা বাঁধার ক্ষেত্রে এরা অনেক সময় একই কলোনি ভাগাভাগি করে নেয়। বাসায় বাচ্চা ফোটার পর পাখিরা খাদ্য আহরণে ব্যস্ত হয়ে পড়ে। এরা দূর দূরান্ত থেকে বাচ্চার জন্য খাদ্য নিয়ে আসে এবং নিজ নিজ বাচ্চাকে খাওয়ায়। দিনের বেশিরভাগ সময় খাদ্য আহরণেই পার করে। সন্ধ্যা নামার সাথে সাথে পাখিরা কলোনিতে আসতে শুরু করে এবং নিজ নিজ বাসায় বিশ্রাম নেয়। এই পাখিরা সাধারণত একই কলোনি বছরের পর বছর ধরে ব্যবহার করে। বাংলাদেশের বড় আকারের পাখি শামুক খোল। বকের মতোই দলবদ্ধভাবে কলোনিতে বাসা তৈরি করে। এ সময় পুরুষ ও স্ত্রী পাখি মিলে নিজেরাই একটি কলোনি তৈরি করে। কখনো অন্যান্য পাখির কলোনিতে বড় আকারের বাসা তৈরি করে, তবে নিরাপদ প্রজনন ভূমি না পেলে এরা সাধারণত প্রজনন করে না। দলবদ্ধভাবে প্রজননকারী অপর একটি পাখি মদন টাক। খাদ্য ও উঁচু গাছের অভাবে এদের সংখ্যা কমে গেছে। বাংলাদেশে সাধারণত সুন্দরবন এবং উত্তরাঞ্চলের কিছু জায়গায় এদের দেখা যায়। প্রজননকালে এরা গাছের মগডালে বাসা তৈরি করে।
বাসা তৈরির জন্য পুরুষ ও স্ত্রী উভয় সদস্যই অংশ নেয়। এদের বাসা বেশ বড়। বাচ্চা ফোটার পর স্ত্রী পুরুষ উভয়েই বাচ্চাদের খাওয়ায়। বাচ্চারা সাধারণত ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে বাসা ছেড়ে বাইরে উঠতে শেখে। বাবুই পাখিও দলবদ্ধ প্রজনন করে। গ্রামের মেঠোপথের বাঁকে তাল গাছ, নারকেল গাছ কিংবা খেজুর গাছে এখনো দেখা মিলে বাবুই পাখির বাসা। এরা চিরল পাতায় কুড়ে ঘরের মতো ঝুলন্ত বাসা তৈরি করে। দৃষ্টিনন্দন বাসা তৈরির জন্য এরা বিখ্যাত। এদের মতোই দলবদ্ধভাবে থেকে প্রজনন করে সুইচোরা। এদের প্রজনন পদ্ধতি একটু ভিন্ন। অসংখ্য সুইচোরা মাটির গর্তে বাসা তৈরি করে প্রজনন কাজ সম্পন্ন করে। দলবদ্ধ প্রজননের মাধ্যমে অসংখ্য পাখি যুগ যুগ ধরে পৃথিবীতে টিকে রয়েছে। এসব পাখি প্রকৃতির বন্ধু। পৃথিবীকে সুন্দর ও সচল রাখতে এদের জুড়ি নেই। কিন্তু নানাবিধ কারণে এদের দলবদ্ধ প্রজনন ব্যাহত হচ্ছে। বনভূমি উজাড়, মানুষের অসচেতনতা ও খাদ্যাভাবে এদের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে দলবদ্ধভাবে প্রজননকারী পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কোনো কোনো প্রজাতি বিলুপ্তির প্রহর গুনছে। ফলে ভারসাম্যহীন হয়ে পড়ছে আমাদের প্রতিবেশ ব্যবস্থা। এজন্য বাংলাদেশের যেসব জায়গায় পাখির কলোনি রয়েছে তার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। এসব কলোনি সংরক্ষণে সাধারণ মানুষকেও জোরালো ভূমিকা রাখতে হবে। তবেই এসব পাখি বাংলার প্রকৃতিতে টিকে থাকবে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম পাখির দলবদ্ধ প্রজনন নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব ইনাম আল হকের সাথে। ইনাম ভাই, আপনি তো অনেক পাখি নিয়ে কাজ করেছেন। এই যে দলবদ্ধভাবে যে প্রজনন করে যে পাখিরা, এরা কেন একসাথে প্রজনন করে? পাখি দলবদ্ধ হয় দুটি ক্ষেত্রে। একটা হলো রাতে ঘুমানোর জন্যে, আর একটা হলো প্রজননের জন্য। পাখির অনেক শত্রু আছে। রাত্রে ঘুমাতে গেলে পরে শত্রুরা এসে হানা দেবে। অনেক পাখি এক জায়গায় থাকলে কারো না কারো চোখে পড়বে শত্রুর আসার আগেই। একইভাবে এক জায়গায় যদি অনেক পাখি বাসা করে তাহলে শত্রুর হাত থেকে অন্তত পক্ষে দূর থেকে আসছে দেখে হইচই বাঁধাতে পারে। দল বাঁধলে দলের একটা শক্তি আছে,
সেই শক্তিকে ব্যবহার করা। পাখি ধরে খাবে এরকম প্রাণী অনেক আছে, পাখিও আছে। তারা সাধারণত সহজে আক্রমণ করে না যখন দেখে এক জায়গায় অনেক আছে। দল বাঁধে যে শুধু নিরাপত্তার জন্য তাই নয়, তাদের সামাজিকতাও তো রয়েছে। পাখি কিন্তু একটা সমাজবদ্ধ প্রাণী, তবে সমাজটা ঠিক আমাদের মতো নয় যে আমাদের সমাজ হলো হায়ারার্কিক্যাল। পাখি মাছ এদের তা নয়, কিন্তু সমাজ কিন্তু সেই জন্যে সমাজবদ্ধ প্রাণী হলে তাদের শাবক শৈশব থেকেই সমাজ নিয়ে বড় হোক, এটাই তো স্বাভাবিক। তার শৈশবও তো সমাজে কাটাই তো ভালো, তাই তারা হয়তো এক জায়গায় বাসা করে। একসাথে থাকে এই কারণেই। আচ্ছা, এরা এই দলবদ্ধভাবে প্রজননের যে করে, তাতে কি কোনো সমস্যা হচ্ছে তাদের? সব এক জায়গায় এলো, তার মানে শত্রুর জন্যে এক জায়গায় যে হানা দেওয়ার একটা জায়গা হলো। পাখির শত্রুরা সবসময় যেখানে প্রজনন হচ্ছে সেখানে এসে হাজির হয়, জানে যে এখানে পাওয়া যাবে। আরেকটা হয়েছে যে আমরা তাদের শত্রু হিসেবে দেখা দিচ্ছি। পাখি যদি এক জায়গায় 100 থাকে, আমরা তো আর তাদেরকে ভয় পাই না, বরং আমরা খুশি হই যে আমি 100 একসঙ্গে ধরতে পারবো। যেহেতু মানুষ একটা বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে, মানুষ অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে শত্রু হচ্ছে না, কিন্তু মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখি। তার ফলে দলবদ্ধ হওয়ায় ক্ষতিটা বেশি হচ্ছে। পলিউশনের মাধ্যমেই ক্ষতি করি কিংবা অন্য কোনোভাবেই করি, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যেহেতু দলবদ্ধ পাখি আছে, আমরা একটা গাছ কাটলে 100 পাখি ক্ষতিগ্রস্ত হয়ে গেল যদি সেটা দলবদ্ধ পাখি হয়। তো আমি বলবো ওইভাবে দলে থাকার একটা ক্ষতিও হয়েছে, এবং সেই ক্ষতিটা ক্রমাগত বেশি হচ্ছে আজকের দিনে। এদের সংরক্ষণের জন্য আমরা কি করতে পারি? আপনার কি সাজেশন? দলবদ্ধ পাখির যে বাসাগুলো আছে বাংলাদেশে, বেশিরভাগই কিন্তু হেরনরি, বক, পানকৌড়ি, এইসব পাখি যেগুলো মানুষের আশেপাশে বাসা করছে। তার একটা বড় কারণ হলো লোকালয়ে আবার পাখির অন্য শত্রুর সংখ্যা কম। রাতের বাগদাস, খাটাস এগুলো তো কম থাকার কথা। তাই দেখবেন যে বাঁশঝাড়ে ধরুন বক দলবদ্ধভাবে বাসা করছে, কিন্তু অনেক বাঁশঝাড় ফেলে মানুষের ঘরের কাছের বাঁশঝাড়টিতেই সে করেছে। এটা একেবারে কাকতালীয় বলে আমার মনে হয় না। এটা এই জন্য যে ওই ঘরের পাশে যে ঝাড়টা, সেখানে অন্য শত্রুরা কম আসবে। তাহলে এই যে লোকালয়ে যে পাখিরা দলবদ্ধভাবে বাসা করছে, তাদের ক্ষতি হওয়া না হওয়া কিন্তু আবার মানুষের উপরেই নির্ভর করছে। এইগুলো রক্ষা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেই হবে, এবং যেখানে বড় বড় হেরনেরি রয়েছে সেগুলোকে সরকারি উদ্যোগেও সংরক্ষণ করা যেতে পারে। স্থানীয় মানুষের উদ্যোগে তো হতেই হবে এটা করা। আরও কয়েকটা পাখি আছে দেখুন, দলবদ্ধভাবে প্রজনন করলে একেবারে মাটির চরে, বালুচরে কিন্তু করে। আমাদের অনেক পাখি আছে মাটিতে বাসা করে, তারাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যত গাংচিল, পানচিল এবং অন্যান্য বাবু বাটান, এই ধরনের অনেক পাখি বালু সরিয়ে ডিম পাড়ে, ওখানেই বাচ্চা হয়, ওখানেই ডিমে তা দেয়, এবং এই যে বাচ্চা হওয়া পর্যন্ত এই 2 থেকে 2.5 মাস এই জায়গাটুকু নিরাপদ হতে হবে। ওইখানে যদি মানুষ চলাফেরা করে, কুকুর বিড়াল যায়, একটি পাখি কিন্তু ওখানে প্রজনন করতে পারবে না। ফলে এই যে যারা মাটিতে প্রজনন করতো, এই পাখিদেরই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এই জায়গাগুলোকে কিন্তু সরকারকেই রক্ষা করতে হবে। বিশেষ করে কিছু নদীর চর, পদ্মার চর আছে, অনেক জায়গায় প্রজনন হচ্ছে, কিন্তু ক্রমেই ওখানে প্রজনন কমে যাচ্ছে। আমাদের দেশের কোন এলাকা অথবা কোন জায়গাগুলোকে আমরা সংরক্ষিত করলে এই পাখিগুলো জন্য ভালো হবে, এবং সেটা কি সরকারি উদ্যোগ কি থাকা উচিত কিনা এর জন্য? অনেক জায়গা আছে যেগুলো কেবলমাত্র সরকারি উদ্যোগেই সংরক্ষণ সম্ভব। জি। একজন মানুষের বাঁশঝাড়ে হেরন বাসা করেছে, সেটা তো ওই মানুষ রক্ষা করতে পারে, আমরা তাকে একটু সমর্থন দিতে পারি। কিন্তু ধরুন নদীর চরগুলো, আমাদের বড় বড় দ্বীপগুলো যে চর উঠেছে, বহু চর এলাকা নতুন উঠেছে এবং মালিক সরকার, এটা কোনো প্রত্যন্ত দেওয়া হয়নি কাউকে, নতুন চর, আমাদের কেউ মালিক নয়, কিন্তু ওখানে অনেক মানুষ যাচ্ছে, তার জীবিকার কিছু সুযোগ আছে বলে। কিন্তু জীবিকার সুযোগ মানুষকে দিতে হবে, তার উপরেও আবার পাখিও তো সংরক্ষণ করতে হবে। কিছু চর যেখানে মানুষের খুব বড় একটা লাভ হচ্ছে না, যে কিন্তু পাখির জন্য গুরুত্বপূর্ণ, এগুলো সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষকে যেতে দিতে হবে না। গৃহপালিত প্রাণীর যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে, এমন অনেকগুলো জায়গা আছে। এবং আমাদের পদ্মা নদীর চর গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাজশাহী বিভাগে কয়েকটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা যেটা এবার দেখেছি, পাখির প্রজনন হচ্ছে কিন্তু সমস্ত উন্মুক্ত, যে কেউ ওখানে যেতে পারে। হাজার হাজার গরু চলছে, গরুর পায়ের নিচে পাখির ডিম বাসা সব নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমাদের উপকূলীয় চর আছে অনেকগুলো, কিংবা ধরুন আমাদের দমার চর এবং নিঝুম দ্বীপের আশেপাশে যে অন্যান্য চরগুলো উঠে দাঁড়াচ্ছে, এর প্রত্যেকটাই সংরক্ষণ করা উচিত। চর শাহজালাল, যেখানে কোনো মানুষের বসতি নেই কিন্তু মহিষ ওখানে ছেড়ে দেওয়া থাকে, পাখির প্রজনন ব্যাহত হচ্ছে। তারও দক্ষিণে যেসব চর উঠছে, এগুলো পাখির জন্যেই বসবাসযোগ্য, মানুষের জন্য নয়। এগুলো মানুষ যে ওখানে নিজের উপকার খুব একটা পাচ্ছে না, কিন্তু অনেক বড় ক্ষতি করছে। এই জায়গাগুলো একেবারে লোকের হাতে পড়ে আছে, যার যথেচ্ছ ব্যবহার হচ্ছে। মানুষ কিন্তু ওটার মালিক নয়, কিন্তু এটাকে বন বিভাগকে দিয়ে দিতে হবে। যদি সেটা সম্ভব না হয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, জেলা প্রশাসনকে স্থানীয় সমিতি বানিয়ে, সংরক্ষণ সমিতি বানিয়ে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে, যাতে ওটার যথেচ্ছ ব্যবহার না হয়। এটা সরকারি উদ্যোগেই কেবল এই বড় বড় এলাকাগুলো সংরক্ষণ সম্ভব, এবং অবশ্যই করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক পাখির দলবদ্ধ প্রজনন নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, পৃথিবীতে 13% পাখি প্রজাতি দলবদ্ধ হয়ে বাসা তৈরি করে প্রজনন সম্পন্ন করে। গ্রেট ব্লু হেরন পাখির এক একটি কলোনিতে প্রায় 500টি বাসা দেখা যায়। বাবুই পাখি তাদের বাসার ভিন্ন ভিন্ন অংশ তৈরির জন্য ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহার করে। বক পাখিরা প্রজননের জন্য প্রতি বছর নতুন নতুন সঙ্গী পছন্দ করে। মদনটাক পাখিদের পুরুষ সদস্যরা বাসা তৈরির উপযুক্ত স্থান নির্বাচন করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের কোন বনভূমি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষা করছে। সঠিক উত্তরটি হলো এ, সুন্দরবন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ আসাদুজ্জামান হাসান, পরিচালক, মাস্টার নার্সারি অ্যান্ড ট্রি প্লান্টেশন, শালদাইর, সিরাজগঞ্জ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন পাখিরা দলবদ্ধভাবে প্রজনন করে। এ, দোয়েল শ্যামা, বি, বক শামখোল। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, দলবদ্ধভাবে প্রজননকারী পাখিরা একই জায়গায় বছরের পর বছর প্রজননের জন্য ব্যবহার করে। সাধারণত বিরক্ত না করলে সেই জায়গা ছেড়ে যায় না। তাই এদের প্রজনন কলোনিগুলোকে আমাদের রক্ষা করতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন।
সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।